গায়িকা গুঞ্জা সেন গুপ্তর মার্ডার কেসটা মিটে যাওয়ার বেশ 5 দিন পর একদিন সকালে আমি আর রুদ্রনাথ বৈঠকখানার ঘরে বসে চা খাচ্ছি। রুদ্রনাথ চা খেতে খেতে খোলা জানলার দিকে তাকিয়ে বলে উঠল, আজ থেকে 2 মাস আগে আমরা পুরী গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমার শান্তি নেই। পুরীতে যেই ঘুরতে গেলাম সেখানে নায়িকা বিশাখা চৌধুরীর মার্ডার কেসে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেললাম যে ভালো করে জগন্নাথ দেবকে পুজোই দেওয়া হলো না, সেই সঙ্গে পুরীর সমুদ্রে স্নান করাও হলো না। এবারে পুরী যাওয়াটাই আমার বৃথা হলো যেন। রুদ্রনাথের এই কথা শুনে আমি বলি, তুমি ঠিকই বলেছ রুদ্রনাথ, এবারে তোমার পুরী যাওয়াটাই বৃথা হলো। আমি লক্ষ্য করেছি যখনই তুমি কোথাও ঘুরতে যাও সেখানেই খুন, চুরি, ডাকাতি যেন বেশি বেশি করে ঘটে। আর সেই জায়গায় রহস্যের গন্ধ পেয়ে সেই রহস্যের সমাধান করতে তুমি নিজের অজান্তে নিজেকে জড়িয়ে ফেলো। তাই আর তোমার ভালো করে ঘুরে বেড়ানো হয় না সেই জায়গায় গিয়ে। তুমি একটা কথা শোনোনি সুবীর, যেখানেই গোয়েন্দা যায় সেখানেই রহস্যের আবির্ভাব হয়। সে তো শুনেছি, কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি যদি কোথাও ঘুরতে যাও আর সেখানে যদি রহস্যের গন্ধ পাও, সেই রহস্যের সঙ্গে তুমি যদি নিজেকে জড়িয়ে ফেলো, তাহলে তো সারা জীবন ভালো করে ঘুরে বেড়ানোই হবে না। তোমার ওই উদ্ভট মার্কা কেস সলভ করতে করতেই তো তোমার বয়স হয়ে যাবে ভায়া। এবারে সুবীর, আমি এমন একটা ঘোরার জায়গা ঠিক করেছি যে সেখানে ঘুরতে গিয়ে আমাকে কোনো রহস্যের সম্মুখীন হতে হবে না। এবারে কোথায় ঘুরতে যাবে বলে ঠিক করলে আমাকে বলো প্লিজ। আমার প্রশ্ন শুনে রুদ্রনাথ কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক সেই সময় বাড়ির সদর দরজায় কড়া নাড়া শব্দ হতেই আমাদের দুজনের দৃষ্টি সদর দরজার দিকে চলে যায়। সদর দরজায় কড়া নাড়া শব্দ হতেই আমি রুদ্রনাথকে বলে উঠলাম, এই সাত সকালে আবার কে এলো বলো তো? আচ্ছা, তোমার কোনো মক্কেল আসার কথা নেই তো? রুদ্রনাথ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, না না, আমি তো বিগত এই কদিনে নতুন কোনো কেসই হাতে নিইনি। নাওনি ঠিক আছে, কিন্তু দেখো গিয়ে তোমার নতুন কেস হয়তো এই সাত সকালে দরজায় কড়া নাড়ছে। এই কথা বলে আমি সদর দরজা খুলতেই দেখি সদর দরজার সামনে 56-57 বছর এক বয়স্ক বিধবা মহিলা দাঁড়িয়ে আছে। কিন্তু মহিলার শুকনো চোখ মুখ ও চোখের তলায় শুকিয়ে যাওয়া জল ও হালকা কালি দেখে বুঝলাম মহিলা কোনো বিপদে পড়ে রুদ্রনাথের কাছে শরণাপন্ন হয়েছে। সদর দরজার সামনে মধ্যবয়স্ক বিধবা মহিলাটিকে সাত সকালে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে, কাকে চাই? বিধবা মহিলাটি 2 হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে উঠলেন, নমস্কার, আমার নাম কল্পনা লাহিড়ী। এটা কি গোয়েন্দা রুদ্রনাথ বিশ্বাসের বাড়ি? হ্যাঁ, এটাই গোয়েন্দা রুদ্রনাথ বিশ্বাসের বাড়ি। উনি কি এখন বাড়িতে আছেন? ওনার সঙ্গে কি একটিবার দেখা করা যাবে? হ্যাঁ, রুদ্রনাথ বাড়িতেই আছেন, আসুন, আপনি ভেতরে আসুন। কল্পনা দেবী বৈঠকখানার ঘরে ঢুকতেই কল্পনা দেবীকে দেখে রুদ্রনাথ আমার দিকে তাকিয়ে বলে উঠল, উনি কে? আমি তখন কল্পনা দেবীর পরিচয়টা দিতেই রুদ্রনাথ আমার মুখ থেকে কল্পনা দেবীর পরিচয় পেয়ে 2 হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে উঠল, নমস্কার, আমি গোয়েন্দা রুদ্রনাথ বিশ্বাস। বলুন মাসিমা, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? বাবা, আমি তোমার নাম আর তোমার রহস্যের কীর্তি কাহিনীর কথা খবরের কাগজে অনেক পড়েছি, লোক মুখে অনেক শুনেছিও। তাই আজকে আমি একটা বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি বাবা। তুমি আমাকে দয়া করে সেই বিপদের হাত থেকে রক্ষা করো। কিন্তু আপনি আমার বাড়ি চিনে এলেন কি করে? আমার বাড়ির ঠিকানাটা আপনাকে কে দিল? বাবা রুদ্রনাথ, তোমার বাড়ির ঠিকানা আমাকে পাশের বাড়ির এক প্রতিবেশী ভদ্রলোক দিয়েছেন। আপনার পাশের বাড়ির প্রতিবেশী ভদ্রলোক আমার ঠিকানা পেলেন কি করে? তিনি কি কিছু জানিয়েছেন? হ্যাঁ, বলেছেন ওনার কোন এক আত্মীয় থানায় পুলিশের কাজ করে, তার কাছ থেকেই উনি তোমার ঠিকানাটা নিয়ে রেখেছিলেন।
যদি ওনার কোনোদিন তোমাকে প্রয়োজন হয় সেই জন্য। আজ আমার প্রয়োজন হয়েছে বলে উনি তখন তোমার ঠিকানাটা দিলেন। আপনি কি এমন বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছেন, যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে ভালো হয়। হ্যাঁ বাবা, বলছি। আমার বাড়ি হলো বেলেঘাটার লেক টাউনে। আমার বাড়িতে আমি ছাড়া আমার ছেলে প্রান্তিক আর আমার পুত্রবধূ মিতালি থাকে। এই দুজনকে নিয়েই আমার ছোট্ট সংসার। আমার একটা মেয়েও আছে বটে, তবে ও এখন ওর বরের সঙ্গে শ্রীরামপুরেই থাকে। আমার মেয়ের নাম নন্দিতা আর আমার জামাইয়ের নাম রজত। মাত্র 7 মাস হলো আমার ছেলে প্রান্তিকের সঙ্গে মিতালির বিয়ে হয়েছে। প্রান্তিক বাগুইহাটির নারায়ণপুরে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে। ও যা মাইনে পায় তাই দিয়ে আমাদের এই ছোট্ট 3 জনের সংসারে চলে যেত দিব্যি। কিন্তু কিন্তু কি মাসিমা, বলুন, থেমে গেলেন কেন? গতকাল রাতে আমি আর আমার পুত্রবধূ বাড়ি না থাকাকালীন আমার বাড়িতে ঢুকে আমার ছেলে প্রান্তিককে কে বা কারা যেন খুন করে দিয়ে গেছে। এই কথা বলে কল্পনা দেবী মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে ঢুকরে ঢুকরে কেঁদে উঠলেন। কল্পনা দেবীকে ওইভাবে কাঁদতে দেখে রুদ্রনাথ প্রশ্ন করে উঠল, কি বলছেন কি মাসিমা? আপনারা বাড়ি না থাকাকালীন আপনার ছেলেকে খুন করে গেছে? আচ্ছা, আপনি ঠিক করে বলুন তো, গতকাল রাতে ঠিক কি কি ঘটনা ঘটেছিল? গতকাল আমার বোনের মেয়ে অঞ্জলির বিয়ে ছিল বলে আমি আর মিতালি অঞ্জলির বিয়েতে গেছিলাম। আমার বোনের বাড়ি গোল পার্কে। প্রান্তিক আমাদের সঙ্গে যায়নি, কারণ ওর কাল অফিসের খুব চাপ ছিল। তাই ফিরতে বেশ রাত হবে বলে সেটা আমাদেরকে আগের দিনে জানিয়ে দিয়েছিল। বলেছিল যে আমাদের সঙ্গে বিয়ে বাড়ি যেতে পারবে না। এরপর আমি আর মিতালি গতকাল রাতে ফিরিনি, বিয়ে বাড়িতেই ছিলাম সারা রাত। এরপর ভোরতেই আমি আর মিতালি আজ বাড়ি ফিরে আসি। বাড়ি এসে বাড়ির বাইরে সদর দরজায় কড়া নাড়তে নাড়তে প্রান্তিকের নাম ধরে বেশ অনেকবার ডাক দিই, কিন্তু দরজা খোলে না। প্রান্তিক দরজা খুলছে না দেখে আমি ভাবি হয়তো গতকাল রাতে অনেক রাত করে অফিস থেকে বাড়ি ফিরেছে, তাই হয়তো এখনো ঘুমোচ্ছে। আর সেই কারণেই হয়তো আমাদের ডাক মনে হয় ওর কানে যাচ্ছে না। আমার কাছে সদর দরজার একটা ডুপ্লিকেট চাবি ছিল। সেই চাবি দিয়ে সদর দরজার তালা খুলে আমরা দুজন বাড়ির ভেতর ঢুকে আমি মিতালিকে বলি, বিয়ে বাড়ির সাজ পোশাক ছেড়ে তুমি একটু আমার জন্য চা বসাও, মাথাটা খুব ধরে রয়েছে। আমি এখন নিজের ঘরে বিশ্রাম নিতে যাচ্ছি, চাটা হয়ে গেলে আমার ঘরে দিয়ে যেও। এই কথা বলে আমি আমার ঘরে বিশ্রাম নিতে চলে আসি, আর মিতালি ওর ঘরে চলে যায়।
আমি আমার ঘরে এসে যেই বিছানায় শুতে যাব, অমনি প্রান্তিকের ঘর থেকে মিতালির চিৎকারের আওয়াজ শুনতে পাই। মিতালি চিৎকার করে আমায় বলছে, মা মা মা, আপনি তাড়াতাড়ি আসুন, মা আপনার ছেলের ঘরে তাড়াতাড়ি আসুন, আপনার ছেলেকে কে বা কারা যেন খুন করে রেখে গেছে, মা তাড়াতাড়ি আসুন। আমি মিতালির এই কথা শুনে সঙ্গে সঙ্গে নিজের ঘর ছেড়ে ছুটে গিয়ে প্রান্তিকের ঘরে ঢুকতে দেখি প্রান্তিক ওপর ওপর হাত পা ছড়িয়ে পড়ে আছে। ওর চোখ খোলা আর মুখের এক পাশ থেকে লালা রক্ত গড়িয়ে পড়ছে, আর ওর বা হাতে ধরা রয়েছে হাত খাওয়া মদের গ্লাস। আপনার ছেলে প্রান্তিক বাবু বুঝি খুব ড্রিঙ্ক করতো? না বাবা, না, ও খুব একটা ড্রিঙ্ক করতো না, ওই মাঝে সাঝে করতো। ওই ধরো অফিসের খুব কাজের চাপ মাথায় থাকলে ও সেই সময়টায় ড্রিঙ্ক করে নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করতো। ও আচ্ছা। এরপর প্রান্তিকের ডেড বডিটা ওর ঘরে ওইভাবে পড়ে থাকতে দেখে আপনি কি করলেন? প্রান্তিককে ওইভাবে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আমি আর মিতালি তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি। দুজনেই কাঁদছিলাম। আমার আর মিতালির চিৎকার চেঁচামেচি শুনে আমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসে আর দেখে প্রান্তিক ওই অবস্থায় পড়ে আছে। আর আমি আর বৌমা খুব কান্নাকাটি করছি। প্রান্তিককে ওইভাবে সোফায় পড়ে থাকতে দেখে আমার বাড়ির আশেপাশে প্রতিবেশীরা আমায় জিজ্ঞেস করে, মাসিমা, আপনারা গতকাল রাতে বাড়ি না থাকাকালীন প্রান্তিককে এইভাবে বাড়ির ভিতর ঢুকে কেই বা খুন করলো বলুন দেখিনি? তা আপনি কিছু জানেন? ওদের ওই প্রশ্ন শুনে আমি কাঁদতে কাঁদতে তখন বলি, আমি কিচ্ছু জানি না। আমার ছেলেকে আমরা বাড়ি না থাকাকালীন কে বা কারা এইভাবে খুন করেছে আমি জানি না। আমার এই কথা শুনে আমার পাশের বাড়ির প্রতিবেশী ভদ্রলোক, মানে ওই যার কাছ থেকে তোমার বাড়ির ঠিকানাটা পেয়েছি, উনি তখন আমাকে বললেন, মাসিমা, আপনার ছেলেকে এইভাবে কে খুন করেছে? আমার কিন্তু ব্যাপারটা দেখে খুব একটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আপনার ছেলের খুনের পিছনে বড় কোনো একটা রহস্য লুকিয়ে আছে। আপনি বরঞ্চ হাত গুটিয়ে বসে না থেকে আপনার ছেলেকে কে বা কারা খুন করেছে সেই রহস্যের যদি সমাধান করতে চান, আপনি তাহলে গোয়েন্দা রুদ্রনাথের কাছে চলে যান, বুঝলেন? কল্পনা দেবী রুদ্রনাথকে এই কথা বলে রুদ্রনাথের দু হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা, আমার একমাত্র নিরীহ নিষ্পাপ সরল ছেলেটাকে কে বা কারা খুন করেছে দয়া করে খুঁজে তাকে শাস্তি দাও বাবা। এক সন্তানারা মায়ের অনুরোধ তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব আপনার ছেলের খুনিকে আপনার সামনে এনে হাজির করব এবং তার যেন যথাযথ শাস্তি হয় তারও ব্যবস্থা আমি করব। আপনি এই বিষয়ে কিছু চিন্তা করবেন না। তার আগে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন। কি প্রশ্ন বলো বাবা? আচ্ছা, আপনার ছেলে প্রান্তিকের সঙ্গে মিতালির সম্পর্ক কেমন? আর ওদের বিয়েটা কি ভালোবাসা করে বিয়ে না সম্বন্ধ করে? প্রান্তিক আর মিতালির বিয়েটা সম্বন্ধ করেই হয়েছিল, আর ওদের দুজনের সম্পর্কটা বেশ ভালোই। কখনো কোনোদিন
ওদের দুজনের মধ্যে ঝগড়া হতে দেখিনি। ওরা দুজন সব সময় মিলেমিশে থাকতো। মিতালি যখন বিয়ে হয়ে আমার বাড়িতে প্রথম আসে, তখনও 2 মাস আমার ছেলে আর আমার সঙ্গে খুব একটা কথা বলতো না, খুবই কম কথা বলতো। তারপর যত দিন যেতে লাগলো, ও ধীরে ধীরে আমাদের সঙ্গে মানিয়ে নিতে লাগলো। এখন তো আমার আর এক মেয়ে হয়ে গেছে বলতে পারো। আচ্ছা মাসিমা, এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, প্রান্তিকের সঙ্গে ওর কোনো বন্ধু বা আপনাদের পাড়ার কারোর সঙ্গে কোনো দিন কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, কিংবা আপনাদের কোনো পুরনো শত্রু আছে কি? না না, প্রান্তিকের সঙ্গে কারোর কোনোদিনও ঝামেলা ছিল না। ওর স্কুল, কলেজ, এমনকি ওর অফিসের বন্ধুদের সঙ্গেও ওর খুব ভালো সম্পর্ক ছিল। আর তুমি পাড়ায় কারোর সঙ্গে ঝামেলার কথা বলছো? পাড়ার কারোর সঙ্গে ওর কোনো দিন কোনো ঝামেলা ছিল না। পাড়ার কোনো বাড়িতে কারোর কোনো যদি বিপদ হতো আর প্রান্তিকের কানে সেই খবর পৌঁছতো, তাহলে ও সঙ্গে সঙ্গে সেই বিপদে ঝাঁপিয়ে পড়তো আর তাদেরকে খুব সাহায্য করত। এই কারণেই পাড়ার লোকেরা ওকে খুব ভালোবাসতো। আর আপনার বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে? আমার বাড়ির আত্মীয় পরিজনেরা ওকে খুব ভালোই বাসতো। আর আমার শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে আমার বা আমার ছেলের কোনোদিনই কোনো ঝামেলা হয়নি। মাসিমা আপনি বসুন, আমি তৈরি হয়ে আসছি। রুদ্রনাথ কল্পনা দেবীকে এই কথা বলে আমার দিকে তাকিয়ে বলে উঠল, সুবীর, তুমি যদি আমার সঙ্গে ওনার বাড়ি যেতে চাও তাহলে এক্ষুনি চটপট তৈরি হয়ে নাও। আমি রুদ্রনাথের কথা অনুযায়ী আমার ঘরে গিয়ে তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে আসলাম। তারপর আমরা দুজন বেশি দেরি না করে কল্পনা দেবীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পাড়ার 3 মাথার মোড় থেকে একটা ট্যাক্সি ধরে বেলেঘাটার লেক টাউনের দিকে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের ট্যাক্সিটা কলকাতার নানা অলি গলি ছাড়িয়ে একটা পাড়ার মধ্যে এসে ঢুকল। তারপর সেই পাড়ার কয়েকটা বাড়ি ছাড়িয়ে একটা খয়েরি গেটওয়ালা একটা তালা দেওয়া হলুদ রঙের বাড়ির সামনে এসে ট্যাক্সিটা দাঁড়াতেই কল্পনা দেবী গাড়ির জানলা দিয়ে লাল হলুদ রঙের বাড়িটার দিকে তাকিয়ে আমাদের দুজনকে বলে উঠলেন, বাবারা, এই যে এই লাল হলুদ রঙের বাড়িটা দেখছো, এটাই আমার বাড়ি। এই কথা বলে কল্পনা দেবী গাড়ি থেকে নামলেন। ওনার সঙ্গে আমরাও গাড়ি থেকে নামতেই কল্পনা দেবীর দৃষ্টি যায় তার বাড়ির সামনের রাস্তার দিকে। রাস্তার দিকে দৃষ্টি যেতেই কল্পনা দেবী দেখে তার আশেপাশের বাড়ির 2টো বাড়ির পর পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে কল্পনা দেবী একটু অবাক গলায় বলে উঠলেন, রাস্তায় পুলিশের গাড়ি দেখছি, কার বাড়িতে আবার পুলিশ এলো? আমার বাড়িতে আসেনি তো। কল্পনা দেবী এই কথা বলে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর ঢুকলেন। এরপর আমরা দুজনও বেশি সময় নষ্ট না করে দ্রুত কল্পনা দেবীর সঙ্গে তার বাড়ির ভিতর ঢুকলাম। বাড়ির ভিতর ঢুকতেই বাড়ির বারান্দায় বেশ কয়েক জোড়া জুতো দেখলাম। সেই জুতোগুলো দেখে বুঝলাম পুলিশের জুতো। রুদ্রনাথ পুলিশের জুতোগুলো দেখে কল্পনা দেবীকে বলে উঠলেন, মাসিমা, আপনি আমার কাছে যাওয়ার আগে পুলিশে খবর দিয়েছিলেন কি? না তো বাবা, আমি তো তোমার ওইখানে যাওয়ার আগে পুলিশে খবর দিইনি। তাহলে আমাদের আসার আগে পুলিশে খবর দিল কে? কল্পনা দেবীর সঙ্গে আমরা দুজন ওনার বাড়িতে ঢুকে ওনার ছেলে প্রান্তিকের ঘরে যেতেই দেখি মাটিতে স্ট্রেচারের ওপর বছর 31-32 বছর বয়সী একটি ছেলের নিথর মৃতদেহ শোয়ানো আছে। আর তার সামনে বছর 27-28 বছরের একটি কম বয়সী বিবাহিত মেয়ে মাথা নিচু করে মৃত ছেলেটার নিথর একটা হাত ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। 27-28 বছরের মেয়েটাকে ওইভাবে ফুঁপিয়ে কাঁদতে দেখে বুঝলাম এই প্রান্তিকের স্ত্রী মিতালি। প্রান্তিকের শোয়ার ঘরে ঢুকতেই দেখি কয়েকজন পুলিশ কনস্টেবল সারা ঘর জুড়ে কী সব যেন তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কি খুঁজছে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না।
আমি আর রুদ্রনাথ প্রান্তিকের ঘরে ঢুকতেই দেখি তথাগত মজুমদার একটা আধ খাওয়া মদের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই বোতলের দিকে তাকিয়ে কি যেন দেখছে। রুদ্রনাথকে ঘরে ঢুকতে দেখে তথাগত মজুমদার আধ খাওয়া মদের বোতলটা কাঁচের টেবিলের ওপর রেখে রুদ্রনাথের দিকে এগিয়ে আসলেন। তথাগত বাবুকে কল্পনা দেবীর বাড়িতে দেখে আমরা দুজন খানিকটা বেশ অবাকই হলাম। রুদ্রনাথ তথাগত বাবুকে জিজ্ঞেস করল, তথাগত বাবু, আপনি এখানে থাকবেন আমি ভাবতেই পারিনি। কল্পনা দেবী তো আপনাকে খবরটা দেয়নি, তাহলে খবরটা আপনাকে দিল কে? রুদ্রনাথের প্রশ্ন শুনে তথাগত বাবু বললেন, আগে আমাকে প্রান্তিকের স্ত্রী মিতালি খবরটা দিয়েছে। তথাগত বাবু, প্রান্তিকের মৃত্যু কিসে হয়েছে আপনি কি কিছু ধরতে পেরেছেন? তথাগত বাবু কাঁচের টেবিল থেকে সেই আধ খাওয়া মদের বোতলটা হাতে তুলে নিয়ে সেটার দিকে তাকিয়ে বলে উঠলেন, রুদ্রনাথ বাবু, আমার মনে হয় এই মদের জন্যই হয়তো প্রান্তিক বাবুর মৃত্যু হয়েছে। এই মদে এমন কিছু মেশানো ছিল যা প্রান্তিক বাবু মুখে দিতেই সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দেখছেন না, পুরো বডি নীল হয়ে গেছে, সেই সঙ্গে মুখের এক পাশ থেকে রক্ত বেরোচ্ছে। দেখুন দেখুন। ডেড বডি পোস্টমর্টমে আর মদের বোতলটা ফরেন্সিকে পাঠালেই বোঝা যাবে প্রান্তিকবাবুর মদের বোতলে কি এমন মেশানো ছিল যা উনি পান করার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ঠিক। এই কথা বলে রুদ্রনাথ প্রান্তিকের ডেড বডির কাছে এগিয়ে যায়। ওর সঙ্গে আমিও প্রান্তিকের ডেড বডির কাছে এগিয়ে যেতেই দেখি প্রান্তিকের সারা মুখটা আর দেহের যেটুকু অংশ বেরিয়ে আছে সবটা নীল হয়ে গেছে। সেই সঙ্গে প্রান্তিকের চোখে মুখে একটা কাতর যন্ত্রণার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, আর ঠোঁট দুটো পুরো কালো হয়ে গেছে। আরও লক্ষ্য করলাম ওর মুখের এক পাশ থেকে লাল কালচে রক্ত গড়িয়ে পড়ছে। প্রান্তিকের যন্ত্রণা মাখানো মুখটা দেখে আমি মনে মনে বলে উঠলাম, বেচারা কত কষ্ট পেয়েই না মারা গেছে। রুদ্রনাথ প্রান্তিকের ডেড বডিটা বেশ কিছুক্ষণ ধরে দেখে তারপর প্রান্তিকের ডেড বডির সামনে থেকে উঠে প্রান্তিকের সারা ঘরে ঘুরে ঘুরে ঘরের নানান জিনিসপত্রে হাত দিয়ে কী সব যেন দেখতে লাগলো। তারপর তথাগত বাবুর দিকে তাকিয়ে বলে উঠল, তথাগত বাবু, বেশি দেরি করবেন না, বডি ইমিডিয়েট ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করুন। আমাকে যত দ্রুত সম্ভব জানতে হবে প্রান্তিক বাবুকে এই রকম নৃশংসভাবে কে খুন করলো। তথাগত বাবু ঘরে থাকা তার পুলিশ কনস্টেবলগুলোকে বেশ গম্ভীর গলায় বললেন, এই, তোমরা তাড়াতাড়ি বডি অ্যাম্বুলেন্সে তোলো, বডি এক্ষুনি ময়না তদন্তে যাবে। এরপর রুদ্রনাথ কল্পনা দেবীর কাছে গিয়ে বলল, মাসিমা, আপনার পুত্রবধূ মিতালির সঙ্গে আলাদাভাবে আমি একটু কথা বলতে চাই। আমি আর আমার বন্ধু পাশের ঘরে যাচ্ছি, ওনাকে ওই ঘরে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা, বেশ, ঠিক আছে। তোমরা বৈঠকখানার ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি মিতালিকে ওই ঘরে পাঠিয়ে দিচ্ছি। আমরা দুজন কল্পনা দেবীর বাড়ির বৈঠকখানার ঘরে বসার 2-3 মিনিট পর মিতালি বৈঠকখানার ঘরে এসে প্রবেশ করল। তারপর রুদ্রনাথের মুখোমুখি একটা সোফায় বসতে বসতে রুদ্রনাথকে বেশ শুকনো গলায় বলে উঠল, স্যার, কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করুন, আমার মন মেজাজ একেবারেই ভালো নেই, বেশি কথা আমি বলতে পারবো না। আমি জানি মিতালি দেবী, আপনার মনের অবস্থা এখন কেমন। আমি আপনার বেশি সময় নেব না, 3-4টে প্রশ্ন করেই আপনাকে ছেড়ে দেব। আচ্ছা মিতালি দেবী, আপনার সঙ্গে প্রান্তিক বাবুর বিয়ে হওয়ার আগে আপনার কি কোনো প্রেমিক বা তেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কি কারোর সঙ্গে? আমি দেখলাম রুদ্রনাথ মিতালি দেবীকে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মিতালি দেবীর চোখ দুটো কেমন উজ্জ্বলভাবে জ্বলে উঠল। সেই সঙ্গে ওনার শরীরটা কয়েক মুহূর্তের জন্য কেমনভাবে মৃদু কেঁপে উঠল। কিন্তু নিজেকে কিছুটা সামলে নিয়ে মিতালি দেবী ধরা গলায় বললেন, না স্যার, প্রান্তিকের সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কোনো প্রেমিক বা কোনো বিশেষ বন্ধু ছিল না, কারণ আমার বাপের বাড়ির লোক এই প্রেম জিনিসটাকে একেবারেই পছন্দ করতো না। আর প্রান্তিক বাবুর বিয়ের আগে কোনো প্রেমিকা বা বিশেষ কোনো মেয়ে বন্ধু ছিল কি? আপনাকে এই বিষয়ে কোনো দিন কোনো কিছু বলেছেন উনি? না তো,
এ বিষয়ে কোনোদিনই আমাকে ও কিছু জানায়নি। আর আমি যেটুকু জানি, ওর অফিসে বেশিরভাগ সব ছেলেরাই কাজ করতো। ওনার অফিসে ওনার কজন ঘনিষ্ঠ বন্ধু ছিল? মানে অফিসে উনি কাদের কাদের সঙ্গে মিশতেন? হ্যাঁ জানি, ওনার তো ওই মাত্র 3 জন বন্ধুই ছিল অফিসে। তাদের নাম? একজনের নাম প্রীতম সেন, আর একজন হলেন অর্চিষ্মান চক্রবর্তী, আর একজন হলেন দিলীপ অধিকারী। আমি লক্ষ্য করলাম মিতালি দেবী যখন উর্চিমান চক্রবর্তী নামটা রুদ্রনাথকে বলছিল, তার মুখটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল, সেই সঙ্গে ঠোঁট দুটো কেমন যেন কেঁপে উঠল। মিতালি দেবীর মধ্যে এই অদ্ভুত ধরনের আচার আচরণ আমি দেখে মনে মনে বলে উঠলাম, প্রান্তিকবাবুর এই অস্বাভাবিক খুনটার সঙ্গে ওনার অফিসে ওনার বন্ধু উর্চিমান চক্রবর্তীর সঙ্গে কোনো যোগসূত্র বা মিতালির সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক নেই তো আবার? মিতালি দেবী, আপনার বাপের বাড়ি থেকে কে আছেন? মা, পিসি আর আমার ছোট বোন মিনা। ও 2nd ইয়ারে পড়ে কলেজে। আর আমার মা গত 2 বছর ধরে খুবই অসুস্থ, বাড়ি থেকে একেবারেই বেরোয় না। সবসময় আমার মা ঘরেই থাকেন। আমার পিসি পুরো সংসারটা দেখাশোনা করেন। আপনার বন্ধু বান্ধব কজন? বন্ধু নেই, তবে বান্ধবী আছে 2 জন, লীনা আর তৃষা। ওরা আমার কলেজেরই বান্ধবী। আচ্ছা মিতালি দেবী, আপনি পুলিশ অফিসার তথাগত মজুমদারকে আপনার স্বামীর খুনের খবরটা দিয়েছিলেন কি? হ্যাঁ দিয়েছিলাম, কারণ মা যখন আপনার কাছে গিয়েছিল, আপনার কাছ থেকে ফিরতে দেরি হচ্ছে দেখে আমি তখন খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি ওনাকে খবরটা দিয়েছি। তখন না আমার মাথাটা একেবারে কাজ করছিল না। মিতালির এই কথা শেষ হতেই উনি হাও মাও করে কেঁদে উঠলেন। মিতালি দেবী যখন কাঁদছিল, ঠিক সেই সময় আমরা 2 জন দেখলাম বাড়ির সদর দরজা দিয়ে 34-35 বছরের এক কম বয়সী মহিলা মা মা বলে কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর ঢুকলো, এবং সেই মহিলার কান্না শুনে কল্পনা দেবী বাড়ির অন্দর থেকে বৈঠকখানার ঘরে বেরিয়ে আসতেই সেই কম বয়সী মহিলা কল্পনা দেবীকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা ভাইকে এইভাবে খুন করলো। কম বয়সী মহিলাটাকে কল্পনা দেবীকে জড়িয়ে ধরে রাখতে দেখে রুদ্রনাথ মিতালিকে জিজ্ঞেস করল, মিতালি দেবী, আপনার শাশুড়ি মাকে যে মহিলাটি জড়িয়ে ধরে কাঁদছে, উনি কে হন আপনাদের? আমার ননদ নন্দিতা, প্রান্তিকের দিদি। মিতালির মুখ থেকে মহিলাটির পরিচয় পেয়ে রুদ্রনাথ কল্পনা দেবীর দিকে এগিয়ে যায়। এগিয়ে যেতেই কল্পনা দেবী রুদ্রনাথকে দেখে আমাদের 2 জনের সঙ্গে তার একমাত্র মেয়ে নন্দিতার আলাপ করিয়ে দিতেই রুদ্রনাথ কল্পনা দেবীকে বলে উঠল, মাসিমা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়ে নন্দিতার সঙ্গে আলাদাভাবে কথা বলা যাবে কি? অবশ্যই বাবা, আমি আর মিতালি এই ঘর থেকে চলে যাচ্ছি, তুমি ওর সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারো। এই কথা বলে কল্পনা দেবী মিতালিকে নিয়ে বৈঠকখানার ঘর থেকে বেরিয়ে যেতেই রুদ্রনাথ নন্দিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে উঠল, আচ্ছা নন্দিতা দেবী, আপনার সঙ্গে মিতালির সম্পর্কটা কেমন? আর মিতালির সঙ্গে আপনার ভাইয়ের সম্পর্কটা কেমন ছিল? আমার সঙ্গে মিতালির সম্পর্কটা বেশ ভালোই বলতে পারেন। ও আমাকে দিদির মতোই খুব খুব ভালোবাসে। আমার মনে হয় না ভাইয়ের সঙ্গে মিতালির সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। ওদের সম্পর্কটা নিয়ে না আমার খুব সন্দেহ ছিল। কেন আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? কারণ আছে বলেই বলছি আপনাকে রুদ্রনাথ বাবু। আমি এই বাড়িতে যতবার এসেছি ততবার আমি মিতালির মধ্যে কয়েকটা অস্বাভাবিক আচার আচরণ লক্ষ্য করেছি। সেই সঙ্গে ভাই আর ওর মধ্যে যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না সেটাও লক্ষ্য করেছি অনেকবার। কীরকম বলুন? আজ থেকে 2 মাস আগে আমার স্বামী অফিসের কাজে বাইরে গিয়েছিল বলে আমি বেশ কয়েকদিনের জন্য এই বাড়িতে থাকতে এসেছিলাম। একদিন রাতে আমি আমার ঘরে বসে বই পড়ছি, তখন ওই রাত 12:30 কি 1টা হবে। হঠাৎ সেই সময় আমি শুনতে পাই ভাইয়ের ঘর থেকে ভাই ও মিতালির চিৎকার চেঁচামেচির আওয়াজ।
ওদের দুজনের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আমি বই পড়া বন্ধ করে নিজের ঘর থেকে বেরিয়ে ওদের ঘরের সামনে এসে দাঁড়াতেই শুনতে পেলাম ভাই মিতালিকে বেশ জোর গলায় বলছে, শোনো মিতালি, আমার সঙ্গে যদি তুমি সংসার করতে চাও তাহলে তোমার এই পেয়ারের বন্ধুটিকে ছাড়তে হবে। না, ও আমার খুব ভালো বন্ধু, ওর সঙ্গে আমি কোনোদিনও কথা বলা ছাড়তে পারবো না প্রান্তিক। আচ্ছা, সেই দিন রাতে দুজনের ঝগড়া ঝামেলার মধ্যে মিতালির সেই গোপন বন্ধুটির নাম আপনি কি জানতে পেরেছিলেন? না, জানতে পারিনি। তারপর কি হলো? ওরা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করছে দেখে আমি বেশি আমল দিলাম না, আর খুব ঘুম পাচ্ছিল বলে আমি আমার ঘরে ফিরে আসি। ওই দিন রাতে ঘটনার পর 3 দিন বাদে বিকেল 5:30 নাগাদ আমি যখন অফিস থেকে বাড়িতে নিজের ঘরে ঢুকছি, প্রান্তিকের ঘরের সামনে থেকে নিজের ঘরে যাওয়ার সময় প্রান্তিকের ঘরের দিকে আমার দৃষ্টিটা হঠাৎ চলে যেতেই আমি দেখি মিতালি ঘরের মধ্যে ঘুরে ঘুরে হেসে হেসে কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। ও ফোনে এমনভাবে যার সঙ্গে হেসে হেসে কথা বলছে আমার দেখে মনে হলো ওর কোনো প্রিয় বন্ধু বা বান্ধবীর সঙ্গে কথা বলছে। ওই ফোনের কথার মধ্যে কত আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছিল তা তা আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। মিতালি কার সঙ্গে ফোনে কথা বলছিল কিছু কি বুঝতে পেরেছিলেন? না, ও ফোনে কার সঙ্গে কথা বলছিল সে আমি বুঝতে পারিনি ঠিকই, কিন্তু ওর ওই ফোনের ওপারে ব্যক্তিটিকে বলা কয়েকটা কথা আমার খুব অদ্ভুত লেগেছিল জানেন। কি অদ্ভুত কথা বলুন তো? ও ফোনের ওপারের ব্যক্তিটিকে বলছিল, আর তো কয়েকটা দিন, এরপর তো আমরা দুজন। এই কথা বলে মিতালি হো হো করে হেসে ওঠে। ওর ওই সেদিনকার হাসিটা আমার খুব একটা ভালো লাগেনি জানেন। ওর ওই হাসির মধ্যে অনেক রহস্য ছিল বলে আমার মনে হয়েছে। আচ্ছা রুদ্রনাথ বাবু, আমার ভাইয়ের খুনের পিছনে মিতালির কোনোভাবে হাত নেই তো? এই বিষয়ে এখন কিছুই আমি বলতে পারবো না। আপনি এখন আসতে পারেন। আপনি বাড়ির অন্দরে যাওয়ার আগে আপনার মাকে আমার কাছে একটু পাঠিয়ে দিন, একটু দরকার আছে ওনার সঙ্গে। আচ্ছা আপনি বসুন, আমি এক্ষুনি মাকে এই ঘরে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলে নন্দিতা বাড়ির অন্দরে যাওয়ার 2-3 মিনিট পর কল্পনা দেবী বৈঠকখানার ঘরে প্রবেশ করে। কল্পনা দেবী রুদ্রনাথকে বলে উঠলেন, বাবা আমাকে ডেকেছিলে? হ্যাঁ, আমি প্রান্তিকের ঘরটা একটু দেখতে চাই। আপনি একটু ওই ঘরটা ফাঁকা করে দিন। বাবা ওই ঘরটা ফাঁকাই আছে, যাও। বৌমা নন্দিতা তো আমার ঘরে। রুদ্রনাথ আমার দিকে তাকিয়ে বলে উঠল, সুবীর, তুমি এখানে একটু দাঁড়াও, আমি প্রান্তিকের ঘরটা চট করে একটু দেখে আসি। এই কথা বলে রুদ্রনাথ প্রান্তিকের ঘরে চলে যায়। ও মিনিট 20 পর প্রান্তিকের ঘর থেকে ফিরে এসে কল্পনা দেবীকে রুদ্রনাথ চাপা কণ্ঠে বলে ওঠে, মাসিমা, আপনি আমাকে প্রান্তিক যে অফিসে চাকরি করে সেই অফিসের ঠিকানাটা আর মিতালির বাপের বাড়ির ঠিকানাটা দিতে পারবেন? একটু দরকার আছে। আর আমি যে আপনার কাছ থেকে মিতালির বাপের বাড়ির ঠিকানাটা নিয়েছি এ কথা ওনাকে আপনি বলবেন না, এটা আমার অনুরোধ। না না, ওকে বলছি না, তুমি একটু দাঁড়াও, আমি একটা কাগজে 2টো ঠিকানা লিখে দিচ্ছি তোমায়। কল্পনা দেবী একটা খাতার সাদা কাগজে কি যেন খসখস করে লিখে দিয়ে সেই কাগজটা ছিঁড়ে রুদ্রনাথের হাতে দিতেই রুদ্রনাথ কাগজটা হাতে নিয়ে বলে উঠল, মাসিমা, আমরা এখন আসছি, প্রয়োজন পড়লে আবার আসবো। রুদ্রনাথ কল্পনা দেবীর বাড়ি থেকে বেরিয়ে সরু গলির রাস্তা দিয়ে মেন রোডের দিকে যেতে যেতে আমাকে বলল, চলো সুবীর, হাতে এখন অনেক সময় আছে, একবার প্রান্তিকবাবুর অফিস থেকে ঘুরে আসি, সেই সঙ্গে মিতালির বাপের বাড়ির লোকেদের সঙ্গেও কথা বলে আসি, দেখি যদি কোনো ক্লু পাওয়া যায়। আমরা মেন রোডে এসে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ সেই সময় মেন রোডের কোথা থেকে একটা কাগজের ঢিল এসে রুদ্রনাথের গায়ে পড়তেই রুদ্রনাথ হঠাৎ চমকে উঠল। আর ওর ওই চমকানো দেখে আমি বলে উঠলাম, কি হলো রুদ্রনাথ, তুমি এইভাবে চমকে উঠলে কেন, কি হয়েছে? রুদ্রনাথ তখন তার পায়ের কাছে পড়ে থাকা কাগজের ঢিলটা তুলতে তুলতে বলল, মেইন রোড তো, তাই এই কাগজের ঢিলটা এখনই কে ছুঁড়ে মারলো ঠিক বুঝতে পারলাম না।
মেইন রোডে তোমাকে কে এইভাবে কাগজের ঢিল ছুঁড়ে মারবে, আর কেনই বা মারবে? দাঁড়াও সুবীর, এত উত্তেজিত হয়েও না, দেখি এই কাগজের ঢিলে কি লেখা আছে। এই কথা বলে রুদ্রনাথ কাগজের চিরকুটটা খুলতেই তার মধ্যে থেকে একটা ছোট ইটের ঢেলার টুকরো বেরিয়ে আসে। সেই ইটের ঢেলার টুকরোটা রুদ্রনাথ ফেলে দিতেই আমি দেখলাম ওই ছোট চিরকুটের কাগজে লাল কালি দিয়ে কিছু লেখা আছে। রুদ্রনাথ বাবু, আপনি এই তদন্তটা বন্ধ করে দিন। যদি আপনি এই তদন্তটা বন্ধ না করেন, আপনার সামনে বড় বিপদ অপেক্ষা করছে। চিরকুটে এই হুমকির লেখাটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় ভয় রুদ্রনাথের হাত খামচে ধরে বললাম, রুদ্রনাথ, কে তোমাকে এই কেসটা থেকে সরাতে চাইছে? আমার মনে হয় মিতালির সেই গোপন বন্ধুটি, কিন্তু কি জন্য আমাকে এই কেস থেকে সরাতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। রুদ্রনাথ আমাকে এই কথা বলতে বলতে আমাদের সামনে একটা হলুদ রঙের ট্যাক্সি এসে দাঁড়ালো। আমরা সঙ্গে সঙ্গে ওই ট্যাক্সির মধ্যে উঠে পড়ি। রুদ্রনাথ ট্যাক্সির মধ্যে উঠে ওর হাতে থাকা চিরকুটের কাগজটার দিকে তাকিয়ে একটা সাপদের হাসি হেসে বলে উঠল, আমার যতই হুমকি আর বিপদ আসুক না কেন, আমি এই কেসটা থেকে কিছুতেই সরছি না। আমি এই কেসের শেষ দেখেই ছাড়ব। এরপর আধ ঘন্টার মধ্যে আমাদের ট্যাক্সিটা একটা ব্যাংকের অফিসের সামনে দাঁড়াতেই রুদ্রনাথ বলে উঠল, সুবীর, নেমে এসো, প্রান্তিকের অফিসে আমরা পৌঁছে গেছি। আমি রুদ্রনাথের কথা মতো গাড়ি থেকে নেমে আমরা দুজন অফিসে ঢুকতেই দেখি অফিসের সামনে একটা ছোট্ট রিসেপশন, এবং রিসেপশনের পেছন দিকে মোটা কাঁচ দিয়ে ঘেরা মেইন ব্যাংকের অফিস আছে। ব্যাংকের রিসেপশনে ঢুকতেই দেখি 25-26 বছরের একটি সুন্দরী যুবতী বসে আছে। কম্পিউটারের দিকে তাকিয়ে কী সব যেন কিবোর্ডে খুটখাট করছে। রুদ্রনাথ ব্যাংকের রিসেপশনে কম্পিউটারের সামনে বসে থাকা মেয়েটার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ম্যাডাম, অর্চিমান চক্রবর্তী, দিলীপ অধিকারী আর প্রীতম সেন, এরা তিনজন কি এই ব্যাংকে চাকরি করেন? হ্যাঁ স্যার, কিন্তু কেন? ওনারা তিনজন আজ কি অফিসে এসেছেন? হ্যাঁ, এসেছেন। ওনাদের কি একবার ডাকা যাবে? আসলে ওনাদের সঙ্গে আমার কিছু কথা ছিল। স্যার, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন বলুন তো? ওনাদের সঙ্গে কি ব্যাপারে কথা বলবেন আমাকে একটু বলবেন? আপনি শুনেছেন কি না জানি না, কাল রাতে আপনাদের অফিসে দীর্ঘদিনের কর্মচারী প্রান্তিক লাহিড়ী নিজের বাড়িতে খুন হয়েছেন। রুদ্রনাথের মুখে প্রান্তিকবাবুর খুনের কথা শুনে রিসেপশনের মেয়েটা মুখে হাত দিয়ে বলে উঠল, কি বলছেনটা কি স্যার আপনি? প্রান্তিক স্যার খুন হয়েছে গতকাল রাতে? কিন্তু কাল তো উনি অফিসে এসে দিব্যি অফিসের কাজগুলো করেছিলেন, আর এরই মধ্যে খুন হলেন? ম্যাডাম, আর ওনার খুনের তদন্ত করতেই আমি এখানে এসেছি। প্লিজ ওনার বন্ধুদের একটু ডেকে দিন। আপনি এখানে বসুন, আমি ওনাদেরকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই কথা বলে ব্যাংকের রিসেপশনের মেয়েটা অফিসের ভেতরে চলে গেল। 5-10 মিনিট পর তিনজন মধ্যবয়স্ক লোক অফিসের ভেতর থেকে বেরিয়ে এসে রিসেপশনে রুদ্রনাথের সামনে এসে দাঁড়ালো। মধ্যবয়স্ক ভদ্রলোক তিনজন দুহাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে উঠল, নমস্কার স্যার, আমি প্রীতম সেন। নমস্কার, আমার নাম দিলীপ অধিকারী। নমস্কার স্যার, আমি অর্চিমান চক্রবর্তী। আমরা তিনজন হলাম অফিসে প্রান্তিকের ঘনিষ্ঠ বন্ধু। বলুন, আপনাকে আমরা তিনজন কিভাবে সাহায্য করতে পারি? আপনারা প্রান্তিকবাবুর সঙ্গে এই অফিসে কত বছর হলো কাজ করছেন? 2 বছর হলো আমরা তিনজন এই অফিসেই কাজ করছি। আপনাদের সঙ্গে প্রান্তিকবাবুর সম্পর্কটা কেমন ছিল? প্রান্তিকের সঙ্গে আমাদের তিনজনের খুব ভালো সম্পর্ক ছিল। মাঝে মাঝে আমরা ছুটির দিনগুলোতে চারজন বাইরে আড্ডা দেওয়া, খাওয়া দেওয়া সবই করতাম। আচ্ছা, আপনারা এবারে একটা কথা বলুন তো, আপনাদের অফিসে কারোর সঙ্গে প্রান্তিকবাবুর কি কোনো দিন কোনো রকম ঝামেলা হয়েছিল? প্রীতমবাবু, দিলীপবাবু ও অর্চিমানবাবু, এরা তিনজন একে অপরের মুখের দিকে একবার চেয়ে নেয়। তারপর অর্চিমানবাবু বলে ওঠে, না স্যার, প্রান্তিকের সঙ্গে আমাদের অফিসের কারোর কোনোদিনও ঝামেলা লাগেনি। আমরা অফিসে সবাই মিলেমিশেই কাজ করতাম। প্রান্তিক খুব ভালো ছেলে ছিল। কিন্তু কি অর্চিমানবাবু? বলুন, চুপ করে গেলেন কেন? বলুন। জানেন স্যার,
আমাদের তিনজনের সবসময় মনে হতো ওর পার্সোনাল লাইফে কিছু একটা সমস্যা চলছে, আর অফিসের কাজের মাঝে ওকে মাঝে মাঝে খুব টেনসডও দেখাতো। প্রান্তিকের পার্সোনাল লাইফে সমস্যা চলছিল? আপনারা কি করে বুঝতে পারলেন? উনি কি ওনার পার্সোনাল লাইফের সমস্যার কথা আপনাদের তিনজনকে কোনোদিন কিছু বলেছিল? না, কোনোদিন বলেনি ঠিকই, কিন্তু আজ থেকে 1.5 মাস আগে আমরা তিনজন অফিসের ক্যান্টিনে বসে দুপুরবেলা লাঞ্চ করছি। হ্যাঁ, করতে করতে হঠাৎ আমি ওকে মজার ছলে জিজ্ঞাসা করলাম, কি গো প্রান্তিক, নতুন তো বিয়ে করেছো, তা বউয়ের হাতের রান্না কেমন লাগছে? আমার তো এই প্রশ্ন শুনে প্রান্তিক যে এরকম একটা অদ্ভুত উত্তর দেবে সেটা তখনও বুঝিনি। কি কথা দিলীপ বাবু? ও খেতে খেতে বলে উঠল, মিতালির হাতের রান্না খেতে আমার খুব ভয় লাগে, যদি আমার খাবারে আবার কিছু মিশিয়ে দেয়। ওর এই কথা শুনে আমরা তিনজন বলে উঠলাম, এই প্রান্তিক, তুমি কি বলছো এসব? হ্যাঁ, তোমার বউ তোমার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবে? আমাদের এই কথা শুনে প্রান্তিক তখন হো হো করে হেসে উঠল। আরে তোদের সঙ্গে একটু মজা করলাম। না না, মিতালি সেরকম মেয়েই নয় রে, জানিস তোরা, ও না আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া 1 মিনিটও চলে না ওর। ওর এই কথা শুনে আমরা তখন ওকে আর কিছু জিজ্ঞেস করলাম না ওর স্ত্রীর বিষয়। এবারে আপনারা আসতে পারেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাজের মাঝে আমাকে অমূল্য সময় দেওয়ার জন্য সত্যিই ধন্যবাদ। এই কথা বলে রুদ্রনাথ যেই ব্যাংক থেকে বেরোতে যাবে অমনি আমাদের পেছন থেকে রিসেপশনের মেয়েটা রুদ্রনাথের উদ্দেশ্যে বলে উঠল, রুদ্রনাথ স্যার, একটু দাঁড়াবেন, আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা বলুন? রিসেপশনের মেয়েটা অফিসের চারিদিকে একবার তাকিয়ে নিয়ে বলল, এখানে নয়, বাইরে চলুন বলছি। এই বলে রিসেপশনের মেয়েটা আমাদের নিয়ে অফিস থেকে বাইরে বেরিয়ে এসে বলল, স্যার, প্রায় 1 মাস আগে প্রান্তিক স্যারের সঙ্গে অর্চিষ্মান স্যারের খুব কথা কাটাকাটি হয়েছিল জানেন। আমার সামনেই হয়েছিল ব্যাপারটা। সেখানে অর্চিষ্মান স্যার রেগে গিয়ে প্রান্তিকবাবুকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। কথাটা হলো, এই তুই আমার প্রেমিকাকে নিয়ে কতদিন ভোগ করবি? হ্যাঁ, এবার ওকে ছাড়, অনেক তো হলো নাকি? অর্চিষ্মান স্যারের এই কথাটা সেই দিন আমার এত কানে লেগেছিল, আপনাকে কি বলবো স্যার। এখন কাজ করতে করতে হুট করে মনে পড়ে গেল আমার কথাটা, তাই আপনাকে জানালাম। আমাকে এই কথাটা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর রিসেপশনের মেয়েটা চলে যেতেই রুদ্রনাথ আমাকে বলল, আমার মনে হচ্ছে সুবীর, এই মিতালির সঙ্গে অর্চিবাবুর কিছু একটা সম্পর্ক আছে। এই অর্চিমান চক্রবর্তীর সম্পর্কে দেখছি আমাকে একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে। এরপর রুদ্রনাথ বেশি সময় নষ্ট না করে আবার একটা ট্যাক্সি ধরে আমাকে নিয়ে মিতালির বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মিতালির বাপের বাড়ি হলো বামুনগাছিতে। সেখানে আমাদের পৌঁছতে পৌঁছতে 1.5 ঘন্টা লাগলো। আমরা দুজন মিতালির বাপের বাড়িতে পৌঁছে মিতালির বাপের বাড়ির সদর দরজায় রুদ্রনাথ কড়া নাড়তেই 3-4 মিনিট পর একজন বিধবা মহিলা দরজা খুলে দিল। আমাদের দুজনকে সদর দরজায় সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই বিধবা মহিলাটি বেশ ঝাঁঝালো গলায় জিজ্ঞাসা করল, আপনারা কে? এখানে কি চাই? বিধবা মহিলাটির প্রশ্ন শুনে রুদ্রনাথ বেশ গম্ভীর গলায় বলে উঠল, আপনি আজ সকালে নিশ্চয়ই খবরটা পেয়েছেন যে আপনার জামাই প্রান্তিকবাবু খুন হয়েছেন। ওনার মৃত্যুর তদন্তটাই আমি করছি। আপনারা যদি দয়া করে আমাকে এই তদন্তে সাহায্য করেন তাহলে আমার সুবিধে হয়। আপনারা বাড়ির ভিতরে আসুন, কি সাহায্য লাগবে বলুন, আমি করছি। রুদ্রনাথ বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে বলল, আমরা আপনার বেশি সময় নেব না, জাস্ট কয়েকটা প্রশ্ন করি আপনাকে ছেড়ে দেব। আচ্ছা, আপনি মিতালির কে হন? আমি মিতালির পিসি, আমার নাম চন্দনা কর্মকার। আপনি কতদিন হলো এই বাড়িতে আছেন? মিতালি দেবীর সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? আমি 11 বছর হলো এই বাড়িতে আছি। আমার স্বামী 11 বছর আগে মারা গেছেন। শ্বশুরবাড়ির লোকেরা খুব অত্যাচার করত বলে দাদা সেটা সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে আসে। আর আমার দাদু তো বছর 2 হলো মারা গেছেন।
আর আমার সঙ্গে চন্দনার সম্পর্কের কথা বলছেন? ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেই দিন থেকে পিসি বলতে ও অজ্ঞান। জানেন, ও যতদিন এই বাড়িতে ছিল ও আমার খুব খেয়াল রাখত। সারাক্ষণ বলতো, পিসি তুমি ঠিক করে খাওয়া দাওয়া করো, নিজের যত্ন নাও ভালোভাবে। এই বিয়ে হওয়ার আগে আপনার ভাইজি এই বিয়েতে কোনো কিছু বাধা দিয়েছিল বা কোনো আপত্তি জানিয়েছিল কি? আপনি হঠাৎ আমাকে এই ধরনের প্রশ্ন করছেন কেন বলুন তো? দরকার আছে বলেই বলছি। শুধু একবার বলেছিল আমাদেরকে যে ও এখন বিয়ের জন্য প্রস্তুত নয়, কিন্তু আমার বৌদি ওর কোনো কথা শোনেনি, ওকে জোর করে এই বিয়েটা দেয়। মিতালি দেবীর ছোট বোন মিনা কোথায়? ওকে একটু ডেকে দেবেন প্লিজ। মিনা বাড়ি নেই, কলেজে গেছে। ওর ফিরতে ফিরতে সেই সন্ধে হবে। ও আচ্ছা আচ্ছা। এই বাড়িতে মিতালি দেবীর ঘরটা কোন দিকে পিসিমা? দোতলার সিঁড়ি দিয়ে উঠে করিডরের ডান দিকের প্রথম ঘরটাই মিতালির ঘর। রুদ্রনাথ আমার দিকে তাকিয়ে চোখটা টিপে বলল, সুবীর, তুমি একটু এখানে থাকো, আমি একটু মিতালি দেবীর ঘরটা দেখে আসছি। রুদ্রনাথ দুতলার সিঁড়ি দিয়ে যেই উঠতে যাবে আমি তখন চন্দনা দেবীকে প্রশ্ন করি, পিসিমা মিনা কি ওর দিদির ঘরে থাকে নাকি ওর ঘরটা আলাদা? দুই বোন ছোট থেকেই এক ঘরে থাকে। ও আচ্ছা, আপনার ভাইজির সঙ্গে তো প্রান্তিকের মাস 6 হলো বিয়ে হয়েছে, তাই না? আচ্ছা, আপনাদের বাড়ির লোকেদের সঙ্গে প্রান্তিকের সম্পর্কটা কেমন ছিল পিসিমা? বেশ ভালোই ছিল। প্রান্তিক যখনই আসতো আমাদের সারা বাড়িটাকে হাসি মজা করে ভরিয়ে রাখতো সারাটাক্ষণ। আধ ঘন্টা বাদে রুদ্রনাথ দুতলা থেকে ফিরে এসে ও চন্দনা দেবীকে বলল, আমরা এখন আসছি, পরে দরকার হলে আবার আসবো। তারপর দুজনে রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আমি রুদ্রনাথ যখন ওপরে মিতালির ঘর সার্চ করতে দুতলায় গিয়েছিল তখন আমার সঙ্গে প্রান্তিকের বিষয় নিয়ে চন্দনা দেবীর সঙ্গে যা যা কথা হয়েছে সেই সব কথা ওকে খুলে বলতেই রুদ্রনাথ আমার সব কথা শুনে বলল, শস্যের মধ্যেই ভূত আছে সুবীর, এবার শুধু ধরা পড়ার পালা। রুদ্রনাথ যেই রাস্তা পার হতে যাবে অমনি কোথা থেকে একটা মাঝারি ধরনের ইটের ঢিল এসে রুদ্রনাথের কপালের একদিকে লাগতেই কপালের একদিকটা চেপে রুদ্রনাথ বসে পড়ল, আর সেখান থেকে বেশ খানিকটা রক্ত ঝরঝর করে পড়তে থাকলো। রুদ্রনাথের এই অবস্থা দেখে আমি রাস্তার চারিদিকে তাকাতে তাকাতে বললাম, রুদ্রনাথ, তোমার মাথায় কে এইভাবে ঢিল ছুড়ল? তুমি কি দেখতে পেয়েছো কিছু? আমার মনে হলো একটি মেয়ে। মেয়েটার মুখটা কি তুমি দেখেছো? না সুবীর, দেখতে পেলে তো সমস্ত সমাধান হয়েই যেত। রুদ্রনাথ, তুমি সোজা আমার সঙ্গে হাসপাতাল চলো, আর তোমার মনে হয় একটা টিটেনাসের প্রয়োজন। এই কথা বলে আমি রুদ্রনাথকে যেই ধরে তুলতে যাব দেখি রুদ্রনাথ রাস্তা থেকে কি একটা হাতে তুলে সঙ্গে সঙ্গে নিজের পাঞ্জাবির পকেটে চালান করলো। রুদ্রনাথ, রাস্তা থেকে তুমি কি কুড়িয়ে পাঞ্জাবির পকেটে রাখলে? একবার দেখাও তো। রুদ্রনাথ আমাকে ভর দিয়ে রাস্তা থেকে উঠতে উঠতে বলল, পরে দেখাবো সুবীর, এখন হাসপাতালে চলো। এরপর আমি বেশি দেরি না করে রুদ্রনাথকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে গেলে রুদ্রনাথের কপালে দুটো সেলাই পড়ে। হাসপাতাল থেকে রুদ্রনাথকে ছাড়তে ছাড়তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। রুদ্রনাথ হাসপাতাল থেকে বেরিয়ে আমাকে বলল, সুবীর, সামনেই তো থানা, চলো একবার তথাগত বাবুর সঙ্গে দেখা করে আসি। ওনাকে কয়েকটা বিষয় আমার বলা দরকার আছে। এখন তুমি এই শরীর নিয়ে থানায় যাবে? না না, তোমার মাথায় আঘাত লেগেছে, চলো বাড়ি গিয়ে বিশ্রাম নেবে, চলো কাল সকালে না হয় এসো। না না সুবীর, এখন আমার একদম বিশ্রাম নেওয়ার সময় নেই। আমি মাসিমাকে কথা দিয়েছি, যত দ্রুত সম্ভব ওনার ছেলে প্রান্তিককে যে খুন করেছে তাকে আমি ওনার সামনে আনব। এই কথা বলে রুদ্রনাথ আমার কথায় কোনো কর্ণপাত না করে থানার দিকে পা বাড়ালো। আমি ওর পেছন পেছনে ছুটলাম। এরপর রুদ্রনাথের সঙ্গে থানায় ঢুকতেই তথাগত বাবুর রুদ্রনাথের কপালের ওই অবস্থা দেখে চমকে ওঠে আর বলে,
এ কি রুদ্রবাবু, কপাল ফাটলো কি করে? কয়েক ঘন্টা আগে রুদ্রনাথের সঙ্গে রাস্তায় কি কি ঘটনা ঘটেছে সব কথা ওনাকে খুলে বলতেই তথাগতবাবু বললেন, রুদ্রনাথ, তোমার এক্ষুনি পুলিশ প্রোটেকশন নেওয়া দরকার। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। থাক, দরকার পড়বে না তথাগতবাবু। তার আগে আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে, পারবেন? কাজ? কি কাজ? রুদ্রনাথ তথাগতবাবুর কানে কানে কি যেন কথা বলল ফিস ফিস করে। আমি ঠিক বুঝতে পারলাম না সেটা। তারপর আমরা দুজন একটা ট্যাক্সি ধরে বাড়ির দিকে রওনা দিই। এরপর সেই দিন সারা সন্ধেবেলাটা রুদ্রনাথ বাড়িতে বিশ্রাম নেয় আর চুপচাপ করে কেসের বিষয়ে কী সব ভাবনা চিন্তা করে। পরদিন সকাল 10টা নাগাদ তথাগতবাবু আমাদের বাড়িতে এসে হাজির হয়। উনি রুদ্রনাথের হাতে একটা সাদা খাম দিতে দিতে বললেন, প্রান্তিকের পোস্টমর্টম রিপোর্টটা পড়ো। রিপোর্টটা পড়লেই তুমি চমকে উঠবে। কেন? এমন কি লেখা আছে এতে? প্রান্তিক সেদিন রাতে যে বোতলটা থেকে মদ্যপান করেছিল, সেই মদের বোতলে মদের মধ্যে কাঁচের গুঁড়ো মেশানো ছিল। হ্যাঁ, আর ওই কাঁচের গুঁড়ো সমেত মদ খেয়েই প্রান্তিকের শ্বাসনলিতে সেই কাঁচের গুঁড়ো আটকে তার মৃত্যু হয়। আমি ঠিকই আন্দাজ করেছিলাম। হ্যাঁ, আন্দাজ করেছিলে? তো হঠাৎ তুমি এই কথা বলছো যে? তুমি কি কিছু দেখে আন্দাজ করেছিলে নাকি? আজ সন্ধ্যে 6:30 নাগাদ প্রান্তিকের বাড়িতে আপনার সব প্রশ্নের উত্তরের জবাব দিয়ে দেব। তার আগে বলুন তো, যার খোঁজ নিতে বলেছিলাম তার খোঁজ পেয়েছেন? তা পেয়েছি। এই কথা বলে তথাগতবাবু যার নাম আমার সামনে বলল, তার নাম শুনে আমি চমকে উঠলেও রুদ্রনাথ চমকালো না একদম। সে মৃদু একটু হাসল আর তথাগতবাবুর উদ্দেশ্যে বলল, তাকে ঠিকভাবে প্রস্তুত করে রাখবেন। আজ সন্ধেবেলায় তার সঙ্গে আমার যে আবার আলাপ হতে চলেছে। এই কথা বলে রুদ্রনাথ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর আমার দিকে তাকিয়ে বলে, সুবীর, তুমি বাড়ি থাকো, আমি একটু বারাসাতের বামনগাছিতে একজনের বাড়ি থেকে ঘুরে আসি। একজনকে যে আমার এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, তার কাছে গেলেই হয়তো আমার সব ধোঁয়াশা মুহূর্তের মধ্যে কেটে যাবে। তুমি চিন্তা করো না সুবীর, আমি দুপুর 2:30 নাগাদ বাড়ি ফিরে আসব। রুদ্রনাথ তথাগতবাবুকে নিয়ে বাড়ির থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় বামনগাছির উদ্দেশ্যে। এরপর সেই দিন সারা সকালটা আমার ঘরে শুয়ে বসে নানান ধরনের বই পড়ে কাটল। রুদ্রনাথ যখন বাড়ি ফেরে তখন দুপুর 3টে বাজে। রুদ্রনাথ বাড়ি ফিরতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হে, সেই 7 সকালে আমাকে না নিয়ে বেরিয়ে গেলে, এতক্ষণ কোথায় ছিলে? আমাকে কিছু বলো তাহলে এবার। সে নিজের ঘরে ঢুকতে ঢুকতে বলল, একটু অপেক্ষা করো সুবীর, আজ সন্ধ্যে 6:30 নাগাদ তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি। আমি এখন নিজের ঘরে বিশ্রাম নিতে যাচ্ছি, তুমি তৈরি থেকো। বিকেল 5:30 নাগাদ আমরা কিন্তু বেরোবো। এই বলে সে নিজের ঘরে বিশ্রাম নিতে ঢুকে যায়। রুদ্রনাথকে নিজের ঘরে চলে যেতে দেখে আমি অগত্যা নিজের ঘরে বিশ্রাম নিতে চলে যাই। এরপর ঠিক বিকেল 5:30 বাজতেই আমি, রুদ্রনাথ ও পুলিশ অফিসার তথাগতবাবু প্রান্তিকের বাড়ি হাজির হতেই আমাদের 3জনকে দেখে কল্পনা দেবী বলে উঠলেন, আপনারা সন্ধেবেলায় এই সময়? কি ব্যাপার? আমার ছেলেকে যে খুন করেছে তার কোনো হদিশ পাওয়া গেছে? হ্যাঁ মাসিমা, আপনার ছেলেকে যে খুন করেছে তার আমি হদিশ পেয়ে গেছি। তাই আজ এই সন্ধেবেলায় আপনার সামনে আপনার ছেলের খুনিকে হাজির করছি আমি। স্যার, আমার স্বামীকে কে বা কারা খুন করেছে প্লিজ তাকে আমার সামনে নিয়ে আসুন। আমি তাদেরকে নিজের চোখে দেখতে চাই আর প্রশ্ন করতে চাই ওরা কেন আমার স্বামীকে খুন করেছে। রুদ্রনাথ মিতালির দিকে একটা কঠোর দৃষ্টি দিয়ে তাকায় আর বলে, হ্যাঁ হ্যাঁ মিতালি দেবী, আপনার সামনে খুনিকে এনে তো হাজির করবই। আর যাকে এনে হাজির করব আপনি তাকে দেখে একেবারে আঁতকে উঠবেন। কে সেই ব্যক্তি বাবা? হ্যাঁ, কে? আমি আমি তার মুখ দেখতে চাই যে আমার ছেলেকে নৃশংসভাবে খুন করেছে। আমি তাকে দেখতে চাই বাবা। রুদ্রনাথ তথাগতবাবুর দিকে তাকিয়ে বলল, তথাগতবাবু, এবার ওনাকে ঘরে নিয়ে আসুন।
ওনারা দেখুক খুনির মুখটা। তথাগত বাবু সদর দরজার দিকে তাকিয়ে হাঁক দিয়ে বলে উঠল, এই তোরা ওকে নিয়ে আয় এই করে। সঙ্গে সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল একটা লোককে হাতে হাত করা পরিয়ে নিয়ে এলো কল্পনা দেবীর বাড়ির বৈঠকখানার ঘরে। কল্পনা দেবী হাত করা পরানো লোকটাকে দেখে চমকে ওঠে এবং বলে, অর্চিষ্মান, তুমি তুমি আমার প্রান্তিককে খুন করেছ? রুদ্রনাথ অর্চিষ্মানের দিকে আঙুল দেখিয়ে ঠান্ডা গলায় বলে উঠল, হ্যাঁ মাসিমা, এই অর্চিমান চক্রবর্তী আপনার ছেলেকে খুন করেছে। কিন্তু কেন বাবা? হ্যাঁ, ও আমার ছেলেকে খুন করতে যাবে কেন? ও তো আমার ছেলের অফিসের ভালো বন্ধু। কারণ আছে বলেই অর্চিমান বাবু আপনার ছেলেকে খুন করেছে মাসিমা। আর উনি শুধু একা খুন করেনি, এই খুনের সঙ্গে আপনার বাড়ির আরও একজন জড়িত আছে। সে কে বাবা? হ্যাঁ, তার নামটা বলো। রুদ্রনাথ মিতালির দিকে তাকিয়ে একটা কাষ্ঠ হাসি হেসে বলে উঠল, কি হলো মিতালি দেবী, এবার আপনি বলুন, আপনার স্বামীকে আপনি কেন খুন করলেন? আপনি সব কি বাজে কথা বলছেন স্যার? আমি আমার স্বামীকে খুন কেন করতে যাব? না না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আমার স্বামীকে খুন করিনি। ও তাই বুঝি, তাহলে কি আমি ভুল কথা বলছি? আমি যে প্রমাণ ছাড়া কথা বলি না মিতালি দেবী, আমি প্রমাণ পেয়েছি বলেই বলছি যে আপনি আপনার স্বামীকে খুন করেছেন। আচ্ছা, আমি যে আমার স্বামীকে খুন করেছি এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি আমার বিরুদ্ধে এমন কি প্রমাণ পেয়েছেন? দেখান সেটা সকলের সামনে। রুদ্রনাথ পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা রুমাল জড়ানো কি একটা জিনিস বের করে আনে। তারপর জিনিসটার ওপর থেকে সাদা রুমালটা খুলতেই দেখা যায় একটা মাঝারি সাইজের সাদা কাঁচের ফুলদানি, কিন্তু ফুলদানির মাথার অংশটা বেশ অনেকখানি ভাঙা। রুমালের ভেতর থেকে ভাঙা ফুলদানিটা রুদ্রনাথ বের করে আনে এবং আমাদের সবার সামনে সেটি তুলে ধরে এবং বলে ওঠে, এই যে ভাঙা ফুলদানিটা আপনারা দেখছেন, এই ভাঙা ফুলদানিটা আমি যেদিন এই বাড়িতে প্রথম আসি ওই দিন প্রান্তিকবাবুর ঘরের খাটের তলা থেকে পাই। বাবা রুদ্রনাথ, তুমি ভাঙা ফুলদানিটা কখন পেলে বাবা? আপনার মনে আছে মাসিমা, আমি আপনার মেয়ে নন্দিতাকে জিজ্ঞাসাবাদের পর আমি যখন আপনার অনুমতি নিয়ে আরও একবার প্রান্তিকবাবুর ঘরটা দেখতে যাই, তখন ঘরটা দেখতে দেখতে খাটের তলা থেকে এই ভাঙা ফুলদানিটা পাই। এবার একটু আপনাদের সবার সামনে মিতালি দেবী প্রান্তিকবাবুকে কিভাবে খুন করেছে সেটা বলছি শুনুন। এই ফুলদানির ওপরের অংশটা ভাঙা দেখতেই পাচ্ছেন। ওই ভাঙা অংশের কাচের টুকরোগুলো মিতালি দেবী খুব যত্ন করে মিহি করে ভাঙে। তারপর কল্পনা দেবী, নন্দিতা দেবী ও প্রান্তিকবাবুর চোখের আড়ালে গিয়ে সেই মিহি করা কাচের টুকরোগুলো কোনো তরলের সঙ্গে মিশিয়ে দেয়, যেন কোনোভাবে সেগুলো বোঝা না যায়। এরপর মিতালি দেবী সেই ফুলদানির মাথার ভাঙা অংশগুলো প্রান্তিকবাবুর মদের বোতলে এমনভাবে মিশিয়ে দেয় যাতে প্রান্তিকবাবু খাওয়ার সময় বুঝতে না পারেন যে ওনার মদের মধ্যে কাচের টুকরো মেশানো আছে। এটাও বলে রাখি, এই ভাঙা ফুলদানির কাচের টুকরোগুলো আর মদের বোতলে মেশানো যে কাচের টুকরোগুলো পাওয়া গেছে সেই দুটো এক। ফরেন্সিক রিপোর্ট তাই বলছে। মাসিমা, আপনার ছেলে প্রান্তিককে মদের সঙ্গে কাচের টুকরো মিশিয়ে আপনার ছেলের বউ মিতালি আর আপনার ছেলের অফিসের বন্ধু অর্চিমান চক্রবর্তী এরা দুজন মিলে খুন করেছে। কেন বাবা, কেন ওরা আমার ছেলেকে খুন করতে যাবে? ওদের কি স্বার্থ আছে? ওদের অনেক স্বার্থ আছে। রুদ্রনাথ মিতালি ও অর্চিষ্মান চক্রবর্তীর দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা, আপনারা দুজন প্রান্তিকবাবুকে কি স্বার্থের জন্য খুন করলেন একটু বলবেন, নাকি আমিই বলবো সবাইকে? রুদ্রনাথের কথা শুনে মিতালি ও অর্চিষ্মান চক্রবর্তী দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে সঙ্গে সঙ্গে। ওদের দুজনকে ওইভাবে মাথা নিচু করতে দেখে রুদ্রনাথ মৃদু হেসে বলে, আচ্ছা বেশ, আপনাদের বলতে হবে না, আমি সবাইকে বলছি আপনাদের স্বার্থের কথা। মিতালি দেবী ও অর্চিমান বাবু আজ থেকে 6 বছর আগে দুজনে একই কলেজে পড়াশোনা করতেন। অর্চিমান বাবু মিতালি দেবীর সিনিয়র ছিলেন। উনি পড়তেন তখন 3rd ইয়ারে আর মিতালি দেবী তখন 2nd ইয়ারে পড়তেন। মিতালি দেবী কলেজে পড়তে পড়তে অর্চিমান বাবুর সঙ্গে আলাপ হয়।
তারপর ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব থেকে দুজন দুজনের কবে কিভাবে প্রেমে পড়ে যান সেটা তারা নিজেরাও বুঝতে পারলেন না। ততদিনে অর্চিমান বাবু কলেজ পাশ করে বেরিয়ে নানা ধরনের চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে মিতালির তখন 3rd ইয়ারে পরীক্ষা শেষ হয়ে গেছে। মিতালির মা অরুণা দেবী আর সংসার টানতে পারছিলেন না বলে মিতালিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর উনি এক দুঃসম্পর্কের ভাইয়ের থেকে প্রান্তিকের খোঁজ পান। তারপর একদিন প্রান্তিক ও তার পরিবার মিতালিকে দেখতে আসে এবং এক দেখাতেই মিতালিকে তাদের খুব পছন্দ হয়ে যায়। অগত্যা মিতালি দেবীর মা অরুণা দেবী বেশি দেরি না করে প্রান্তিকের সঙ্গে মিতালির বিয়ের ডেট ফাইনাল করে ফেলেন। কিন্তু মিতালির এই বিয়েতে একদম মত ছিল না। এই কথা তার মাকে জানাতেই অরুণা দেবী মিতালির কথায় কোনো কান না দিয়ে প্রান্তিকের সঙ্গে মিতালির জোর করে বিয়ে দিয়ে দেন। বিয়ের পরদিন মিতালি তার প্রাক্তন প্রেমিক অর্চিমান বাবুর থেকে জানতে পারেন সে মিতালির স্বামী প্রান্তিকের অফিসে চাকরি পেয়েছে। বিয়ের পরও অর্চিমান বাবুর সঙ্গে মিতালি দেবী লুকিয়ে লুকিয়ে কথা বলতো, সেই সঙ্গে দুজনে দেখাও করত। এইভাবে লুকিয়ে লুকিয়ে দুজনের প্রেমের আলাপ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ একদিন প্রান্তিক সব জানতে পেরে যায়। তার অফিস কলিগ এবং তার প্রিয় বন্ধু অর্চিমানের সঙ্গে মিতালির একটা গভীর প্রেমের সম্পর্ক আছে। এই খবর প্রান্তিক জানতে পেরে মিতালির ওপর চরম অত্যাচার শুরু করে, আর সেই সঙ্গে মিতালিকে কিছুতেই হারাতে চায় না। প্রান্তিকের চরম অত্যাচার চলে দিনের পর দিন, রাতের পর রাত। মিতালি আর সহ্য করতে না পেরে একদিন সব অর্চিমান বাবুকে খুলে বলে, আর বলে তার পক্ষে দিনের পর দিন প্রান্তিকের চোখ এড়িয়ে আর দেখা করা সম্ভব হচ্ছে না। মিতালির মুখ থেকে সব কথা জানতে পেরে অর্চিমান বাবু তখন সিদ্ধান্ত নেন মিতালিকে পুরোপুরিভাবে পেতে গেলে প্রান্তিককে এই পৃথিবী থেকে সরাতেই হবে। আমার মনে হয় মিতালি দেবী প্রথমে রাজি হন না, কিন্তু পরে অর্চিমান বাবু মিতালিকে একটু চাপ দেওয়াতে মিতালি দেবী রাজি হয়ে যান। এরপর ওরা আবার একদিন লুকিয়ে দেখা করে আর প্রান্তিক বাবুর মদের মধ্যে কাচের গুঁড়ো মিশিয়ে খুনের প্ল্যানটা করে ফেলে। কল্পনা দেবীর বোনের মেয়ের যেদিন বিয়ে ছিল সেই দিন মিতালি কল্পনা দেবীর সঙ্গে বিয়ে বাড়ি যাওয়ার আগে ওই কাচের গুঁড়োগুলো খুব যত্ন সহকারে প্রান্তিক বাবুর মদের বোতলে মিশিয়ে দেয়। মিতালি দেবী ভালো করেই জানতেন প্রান্তিক বাবুর অফিসে যখন খুব কাজের চাপ চলে তখন তিনি রাতে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়ার পর রিল্যাক্স করার জন্য মদ্যপান করেন। এই পর্যন্ত প্ল্যান সব ঠিক ছিল, কিন্তু অসুবিধে হলো সেই দিন বিয়ে বাড়িতে যাওয়ার তাড়ায় ভাঙা ফুলদানিটাকে মিতালি দেবী তার খাটের তলায় রেখে যায়। ভেবেছিলেন পরদিন সকালে এসে ফুলদানিটাকে খাটের তলা থেকে সরিয়ে ফেলবেন, কিন্তু সেটা আর হলো না। এইদিকে মিতালি দেবী আমাকে এই খুনের তদন্ত থেকে সরানোর জন্য নাটক করে পুলিশ অফিসার তথাগত মজুমদারকে খবর দেয়, যাতে উনি এসে আমাকে এই তদন্তের কাজে বাধা দেন। কিন্তু উনি দেখলেন তথাগত বাবুর সঙ্গে আমার একটা বেশ ভালো খাতির আছে এবং আমি আর তথাগত বাবু মিলে এই কেসটা তদন্ত শুরু করি। এখানেই মিতালি দেবী খুব সমস্যায় পড়ে যান। উনি তখন উঠে পড়ে লাগেন আমাকে এই কেস থেকে কিভাবে দূরে সরানো যায় তার জন্য। তাই উনি ওনার বোন মিনাকে দিয়ে একটা চিরকুটে হুমকি চিঠি লিখে পাঠায় আমার কাছে। রুদ্রনাথ পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা রঙের কাগজ বের করে আনে। তারপর সেই কাগজটা খুলে কল্পনা দেবীর বাড়ির লোকেদের সবার সামনে তুলে ধরে জোরে জোরে সেই চিরকুটে লেখা হুমকিটা আমাদের সবার সামনে পড়তে শুরু করে। রুদ্রনাথ বাবু, আপনি এই তদন্তটা বন্ধ করে দিন। যদি আপনি এই তদন্তটা না বন্ধ করেন আপনার সামনে বড় বিপদ অপেক্ষা করছে। আমি এই হুমকি চিঠিটা সেই দিন পাওয়ার পর সোজা মিতালি দেবীর বাপের বাড়িতে চলে যাই এবং মিতালি ও তার বোন মিনার ঘর সার্চ করি। মিনার টেবিল থেকে একটা ছোট প্যাডওয়ালা ডায়েরি পাই এবং সেই ডায়েরি খুলতেই আমি মিনার কিছু হাতের লেখা দেখতে পাই। তখনই আমি বুঝে যাই ওই হুমকি চিঠি আসলে মিনারই লেখা। রুদ্রনাথ আমার দিকে তাকিয়ে বলল, সুমিত, তোমার মনে আছে মিতালির পিসি চন্দনা দেবী আমাদের সেই দিন একটা কথা বলেছিল যে মিনা সেদিন কলেজ গিয়েছে, কিন্তু আমার মনে হয় ও সেই দিন কলেজ যায়নি। আমরা ওর জামাইবাবুর খুনের জন্য কোথায় কোথায় যাচ্ছি সেই সব ও আড়াল থেকে লক্ষ্য করছিল। অবশ্য এইগুলো ওকে ওর দিদি শিখিয়ে দিয়েছিল। কি তাই তো মিনা? মিতালি দেবীর পাশে মিনা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু মুখে কিছু বলে না।
মিনাকে চুপ থাকতে দেখে রুদ্রনাথ মিনার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার দিদি তোমাকে শুধু আমাদের দুজনকে লক্ষ্য রাখতে বলেনি, এর সঙ্গে আমার মাথাটা কিভাবে ফাটিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখা যায় সেই কথাও তোমাকে বলেছিল, তাই না? রুদ্রনাথ, মিতালি দেবীর বোন মিনা তোমার মাথা ফাটিয়েছিল মানে? হ্যাঁ, দেখো আমি ব্যাপারটা কিন্তু ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলবে? যখন আমার কপালে ইট লাগবার জন্য আমি কপালে হাত দিয়ে রাস্তায় বসে পড়ি, তখনই আমি দেখতে পাই একটা নীল চুড়িদার পরা মেয়ে রাস্তার উল্টো দিকে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল। মেয়েটার মুখটা আমি তখন দেখতে পাইনি। তাহলে রুদ্রনাথ, তুমি বুঝলে কি করে যে মিনাই ইট নিয়ে রাস্তার মাঝখানে তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল? রুদ্রনাথ আবার তার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট কাগজে মোড়ানো জিনিস বের করে আনলো। কাগজটা খুলতেই দেখি কাগজের মোড়কের মধ্যে একটা ছোট ঝোলানো সোনার কানের দুল। রুদ্রনাথ কানের দুলটা হাতে তুলে নিয়ে সবার সামনে তুলে ধরে। তারপর মিনার দিকে তাকিয়ে বলে, দেখো তো মিনা, এই কানের দুলটা তোমার কিনা? মিনা রুদ্রনাথের হাতে ধরা কানের দুলটার দিকে তাকিয়ে বলে উঠল, না না, এটা আমার কানের দুল নয়, এইরকম ডিজাইনের আমার কোনো কানের দুল নেই। তাই নাকি মিনা? তোমার এই রকম ডিজাইনের কানের দুল নেই? তুমি ঠিক জানো তো? নেই বলছি তো, কতবার বলবো আপনাকে? কিন্তু আমি যে আজ সকালে তোমার ঘরের ড্রেসিং টেবিলের ওপর ঠিক এই রকম ডিজাইনের একটা কানের দুল দেখেছিলাম। কানের দুল তো একজোড়া হয় জানি, কিন্তু তোমার ড্রেসিং টেবিলের ওপর যে কানের দুলটা পড়েছিল সেটা একটা। আচ্ছা বলো তো মিনা, ওখানে একটা কানের দুল পড়েছিল কেন? আরেকটা কোথায় গেল? আচ্ছা, তোমার এই কানের দুলের কেসটা একটু বুঝিয়ে দাও তো, আমি এ ব্যাপারটা ঠিক বুঝলাম না। বলছি শুনুন। আজ সকালে আমি যখন তাদের ঘরে বসে মিনাকে প্রশ্ন করছিলাম, তখন বারবার আমার দৃষ্টি চলে যাচ্ছিল ড্রেসিং টেবিলের দিকে। আমি দেখি গতকাল রাস্তায় আমাকে ইট ছুঁড়ে মারার পর সেখান থেকে যে কানের দুলটা আমি কুড়িয়ে পেয়েছিলাম আর ড্রেসিং টেবিলের ওপর পড়ে থাকা কানের দুলটা, দুটোই হুবহু একই রকম ডিজাইন। তখনই আমি বুঝতে পারি আমাকে ইট ছুঁড়ার পেছনে মিতালি দেবীর ছোট বোন মিনার হাত রয়েছে। রুদ্রনাথ কথা শেষ করে তথাগত বাবুর দিকে তাকিয়ে বলে, তথাগত বাবু, আমার কাজ শেষ। এখন আপনি মিতালি দেবী, মিনা ও অর্চিমান বাবু, এদের তিনজনকে প্রান্তিকবাবুর খুনের দায়ে এখনই অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। এনারাই তিনজন হলো কল্পনা দেবীর আসল ঘরের শত্রু বিভীষণ। রুদ্রনাথের কথা শেষ হতেই কল্পনা দেবী কান্নায় ভেঙে পড়েন। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রুদ্রনাথের হাত ধরে তিনি বলেন, বাবা রুদ্রনাথ, মিতালি যে কিনা আমার ছেলের বউ, সেই রকম জঘন্যতম অপরাধ করবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি এতদিন ধরে দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলাম, যে কিনা আমার ঘর শত্রু বিভীষণ, আমার ঘর শত্রু বিভীষণ। এই নিয়ে আপনি একদম দুঃখ করবেন না। ভাবুন, ভগবান হয়তো আপনার ছেলের কপালে এতটুকুই আয়ু লিখে রেখেছিলেন। আপনাকে আমি কথা দিয়েছিলাম যত দ্রুত সম্ভব আমি আপনার ছেলের খুনিকে হাজির করব। এবার হয়তো প্রান্তিকের অতৃপ্ত আত্মা শান্তি পাবে চিরদিনের মতো। রুদ্রনাথের কথা শুনে কল্পনা দেবী মুখে আর কিচ্ছু বলতে পারলেন না। আমি যেদিন এই বাড়িতে প্রথম প্রান্তিকবাবুর খুনে তদন্ত করতে আসি, সেই দিন আমি মাসিমার থেকে প্রান্তিকবাবু যে অফিসে চাকরি করে সেই অফিসের ঠিকানাটা নিয়ে আমি সোজা ওখানেই চলে যাই। তারপর প্রান্তিকবাবুর অফিসের তিন বন্ধু প্রীতম, দিলীপ আর অর্চিমান, এদের তিনজনের সঙ্গে কথা বলি। ওদের তিনজনের সঙ্গে কথা বলে আমি সেই রকম কোনো ক্লু খুঁজে পাই না। এরপর আমি যেই অফিস থেকে বেরিয়ে আসতে যাব, ওই অফিসের রিসেপশনের যে মেয়েটি, সে আমাকে বলে 1 মাস আগে প্রান্তিকবাবু ও অর্চিমান বাবুর মধ্যে কথা কাটাকাটি হয় এবং অর্চিমান বাবু রেগে গিয়ে প্রান্তিকবাবুকে বলে তার প্রেমিকাকে সে যেন ছেড়ে দেয়। এই কথা শুনেই আমার সন্দেহ হয় যে হয়তো অর্চিমান বাবু ও মিতালি দেবীর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এরপর আমি মিতালি দেবীর বাপের বাড়ি গিয়ে জিনিসপত্র ঘাটাঘাটি করতে করতে পড়ার বই থেকে কিছু চিঠি পাই। চিঠি বলা ভুল হবে, প্রেমপত্র পাই।
সেই প্রেমপত্র খুলে দেখি অর্চিমান বাবু মিতালি দেবীকে বিয়ের আগে নানা ধরনের প্রেমপত্র পাঠিয়েছে। আর বুঝতে বাকি রইল না যে কে ও কেন প্রান্তিকবাবুকে খুন করেছে। রুদ্রনাথের মুখ থেকে সব কথা শুনে নন্দিতা দেবী বলে উঠলেন, রুদ্রনাথ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভাইয়ের খুনিদের ধরার জন্য আর আমাদের এইভাবে পাশে থাকার জন্য।